আচ্ছা, স্টার্ট করছি। ফাংশন জেনারেটর আমরা মেন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অল ইন ওয়ান। ঠিক আছে, একটা মাল্টিপারপাস ডিভাইস যেটা আমার ইচ্ছে মতন ট্রায়াঙ্গুলার ওয়েভ দেবে, আমার দরকার হলে স্কোয়ার ওয়েভ দেবে, আমার দরকার হলে সাইন ওয়েভ দেবে, কিংবা পালস দেবে। ট্রায়াঙ্গুলার, স্কোয়ার, সাইন তিনটের ফর্মেই জানিস। পালস হচ্ছে কোনো একটা মুহূর্তে যেই সময় আমি চাইছি একটা সাডেন ভোল্টেজ হঠাৎ করে, তখন একটা হঠাৎ করে একটা স্পাইক উঠে গেল, দিয়ে আবার নেমে গেল, বা স্পাইক নাও হতে পারে, হয়তো এরকমই একটা কিছু, কিন্তু জাস্ট একবার, মানে ইট ইজ নট রিপিটেড, দ্যাট ইজ কল্ড পালস। ঠিক আছে, ইট ইজ নট সামথিং দ্যাট ইজ কন্টিনিউয়াস, সেটাকেই বলে সিগন্যাল জেনারেটর। এবং এটা সুইচ অন করলেই সিগন্যাল জেনারেট হবে, এমন নয় যে বাইরে থেকে আমি একটা ইনপুট ভোল্টেজ দেব, সেটার অ্যাম্পলিফিকেশন হবে, ইত্যাদি ইত্যাদি। মাইকটা ওপেন আছে? হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাল্টিপারপাস একটা ডিভাইস বানাবো, এবার এখন ব্যাপার হলো যে অ্যাকচুয়ালি ইন প্রিন্সিপাল প্রতিটা জিনিস, মানে প্রতিটা ধরনের ওয়েভকেই আলাদা আলাদা ভাবে তৈরি করার মেথড আছে, মানে যে কোনো ওয়েভকেই বিভিন্ন রকম ভাবে তৈরি করা যায়। কিন্তু ফাংশন জেনারেটর যখন আমরা বানাবো, মানে মাল্টিপারপাস, তখন আমি একটা কাটছাট করে এমন এক ধরনের সার্কিট বানাতে চাইবো যেটাতে মানে মিনিমাম জিনিসপত্র ইউজ করে ম্যাক্সিমাম ধরনের ওয়েভ বানানো যেতে পারে। এমন ভাবে সার্কিটটাকে ভাবতে হবে যাতে এমন না হয় যে ট্রায়াঙ্গেলের জন্য একটা আলাদা সার্কিট, স্কোয়ার ওয়েভের জন্য একটা পুরোপুরি আলাদা সার্কিট, আবার পালসের জন্য একটা টোটালি আলাদা সার্কিট। এরকম হলে যন্ত্রটা সাইজটা অনেক বেড়ে যাবে। তো এইটাই হচ্ছে ফাংশন জেনারেটরের বা সিগন্যাল জেনারেটরের মূল চ্যালেঞ্জ, টু জেনারেট রিপিটিং or non-repeating electronic signals, কিন্তু একটা কম্প্যাক্ট সার্কিটের মাধ্যমে। এবার এটা অনেক রকম ভাবে ইউজ হয়, ডিজাইনিং, টেস্টিং, ট্রাবল শুটিং, হেনা তারা নানান রকম। আচ্ছা, তো এটা আমরা অনেক কিছু পড়েছি। মেন জায়গাটা হলো অসিলেটর, আর এইগুলো তো হলো ওকে। এবার নাও দা ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, আগের দিনের ব্লক ডায়াগ্রামটা একটু কেমন একটা ছিল, তার থেকে আমার একটা বেটার মনে হলো বলে আমি ওটাকে রিপ্লেস করেছি। সো দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ ফাংশন জেনারেটর। এটা কোশ্চেন হিসাবেও ইম্পর্টেন্ট এবং জানার জন্যও ইম্পর্টেন্ট। বাদিকে কি দেখতে পাচ্ছিস? এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, যেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি গুলোকে আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। তারপর একদম ডান দিকে তিনটে জিনিস বেরিয়েছে। কি কি জিনিস? এক নম্বর হচ্ছে একটা ভোল্টেজ কম্পারেটর মাল্টি ভাইব্রেটর। এই দুটো কিন্তু মানে একই একই জিনিস নয়, হয় ভোল্টেজ কম্পারেটর নয় মাল্টি ভাইব্রেটর, কিন্তু এখান থেকে জেনারেট হয় স্কোয়ার ওয়েভ। মাল্টি ভাইব্রেটরের আবার অনেক রকম ক্যাটাগরি আছে, সেটা বললেই বুঝতে পারবি যে মাল্টি ভাইব্রেটরটা ঠিক কতটা ইউজফুল। মাল্টি ভাইব্রেটর তিন রকমের হয়, অ্যাস্টেবল, মনোস্টেবল এবং বাইস্টেবল। এগুলো ইলেকট্রনিক্সের কারিকুলামে থাকে, এগুলো তো তোদের এত ডিটেলস নেই। যাই হোক, তাই শুনে ভয় পাওয়ার কিছু নেই, এই বেসিক ব্যাপারটা জানতে হবে, সেটাই তাহলেই হবে আপাতত, যেহেতু এটা ইলেকট্রনিক্স নয়, উই আর স্টাডিং ইকুইপমেন্টস। তো বক্তব্য হচ্ছে যে অ্যাস্টেবল মানে নাম থেকে বুঝতে পারছিস যে কোনো স্টেটই স্টেবল নয়, অর্থাৎ আচ্ছা, মাল্টি ভাইব্রেটর ব্যাপারটা কি? মাল্টি ভাইব্রেটর মানেই হচ্ছে তার দুটো স্টেট থাকবে, মানে দুটো স্টেট থাকবেই।
দুটো স্টেট বলতে কিরকম, ধরা যাক ভোল্টেজ আউটপুট যদি হয় তাহলে ভোল্টেজ হয় হবে 5 ভোল্ট, নয় হবে 0 ভোল্ট। এইটা হচ্ছে দুটো স্টেট। অ্যাস্টেবল মানে কি, দুটো স্টেটের মধ্যে কোনোটাই স্টেবল নয়, অর্থাৎ মাল্টিভাইব্রেটরকে পাওয়ার আপ করলে ভোল্টেজ একবার 5 হয়, কিছুক্ষণ পরে একা একাই 0 হয়, আবার কিছুক্ষণ পরে 5 হয়, আবার 0 হয়, মানে এটা একা একাই হয়, কোনোটাই স্টেবল নয়, সেজন্য একা একাই হয়। মনোস্টেবল মানে কি, যে কোনো একটা স্টেট স্টেবল, ধরা যাক 0 ভোল্টেজ, এই স্টেটটা স্টেবল, তারপর পট করে একটা ট্রিগার পালস অ্যাপ্লাই করলে, ট্রিগার পালস মানে হচ্ছে মুহূর্তের জন্য কোনো একটা ভোল্টেজ যদি অ্যাপ্লাই করা হয় বাইরে থেকে, এক্সটার্নালি, এখানে এক্সটার্নাল কোনো কিছু অ্যাপ্লাই করার কোনো জায়গা নেই, এটার ক্ষেত্রে বলছি এক্সটার্নালি আমি যদি মুহূর্তের জন্য কিছু একটা পালস অ্যাপ্লাই করি তাহলে 0 থেকে হট করে 5 ভোল্টে চলে যাবে এবং কিছুক্ষণ পরে আবার ঘুরে ফিরে 0 ভোল্টে চলে আসবে। তাহলে only the 5 volt state is stable, সুতরাং এটা মনোস্টেবল। বাইস্টেবল মাল্টিভাইব্রেটর কি, দুটোই স্টেবল, 0 ভোল্টে থাকবে সেটাও স্টেবল, একটা পালস দিলে তবেই সেটা 5 ভোল্টে যায়, আবার 5-এ যে চলে গেল এটাও স্টেবল, 5-এই থাকবে 5-এই থাকবে যতক্ষণ না এটাকে আবার ট্রিগার দিয়ে নামিয়ে আনা হচ্ছে। এই হলো 3 ধরনের মাল্টিভাইব্রেটর। তাহলে বুঝতেই পারছিস মাল্টিভাইব্রেটর জিনিসটা একই সঙ্গে ইট ক্যান। আচ্ছা, এবার মাল্টিভাইব্রেটরের যে সার্কিট ট্রানজিস্টর দিয়েও করা যায়, কিন্তু এখন যেহেতু আমরা আইসি ইউজ করি, আইসি অর্থাৎ চিপ, একটা এইটুকুনি ছোট্ট জায়গার মধ্যে, এটা কত, এটা 1 স্কোয়ার মিলিমিটার যেটা আমি আঁকলাম, তার মধ্যেই অবশ্য এখনকার ইয়েটা আমি এক্সাক্ট ফিগারটা মনে নেই, কিন্তু মানে হাজার হাজার ট্রানজিস্টর রেজিস্টার সবকিছুকে খুদে খুদে একটা এইটুকু পাতের মধ্যেই বসিয়ে দেওয়া যায়। সো এটাকে বলে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে সার্কিট কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে গাদাগাদি করে ঢুকিয়ে দেওয়া আছে। তো এখন আইসি ইউজ হয় বলে ওই সমস্ত আলাদা আলাদা করে ট্রানজিস্টরের ইউজ হয় না, আইসি নানান ধরনের হয়, তার মধ্যে আইসি 555 ইউজ করে মাল্টিভাইব্রেটর তৈরি করা যায়। এই আমি ক্লাসের পরে ফোন করছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু করিনি। আচ্ছা হ্যাঁ, তুমি তার নিচে করো না, হ্যাঁ হ্যাঁ নিচে করো, ওকে ওকে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে হ্যাঁ এবার হ্যাঁ আইসি 555, এখন ব্যাপারটা হচ্ছে আইসি 555 একটা নির্দিষ্ট সার্কিট, এটার মধ্যে বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে, ফ্লিপ ফ্লপ আছে, অপ অ্যাম্প আছে, নানান রকম আছে, এটা একটা ফিক্সড সার্কিট। এখন এই সার্কিটের মানে আইসি 555 অ্যাকচুয়ালি এরকম একটা ছোট মানে মানুষের হাতের যে নখের সাইজের একটা জিনিস, যার একদিকে 4টে পিন আছে, অন্যদিকে 4টে পিন আছে, টোটাল 8 পিনস। তো এই পিনের কার সঙ্গে কোথায় আমি কি কানেকশন করছি, কোথাও ক্যাপাসিটর দিচ্ছি বা কোথাও একটা অন্য কিছু করছি, সেইটার উপর বেস করে একটা আইসি 555 কে অ্যাস্টেবল, মনোস্টেবল এবং বাইস্টেবল, 3 ধরনের মাল্টিভাইব্রেটরই ডিজাইন করা যায় ইউজিং দিস আইসি 555। কিছু না, সামান্য সার্কিটের পরিবর্তন, খুব বেশি পরিবর্তনও নয়। এখন কথা হলো আমি যদি কোনো একটা আইসি 555 কে আমি যদি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের মতো করে সার্কিট করি, তাহলে ও কি দেবে আমাকে, ও আমাকে স্কোয়ার ওয়েভ দেবে।
আগেই বলেছি এটা, যে কোনো স্টেটই স্টেবল নয়, তাই কিছুক্ষণ বাদে বাদে অটোমেটিক্যালি একটা স্টেট থেকে অন্য স্টেটে যায়, সেখান থেকে একটা অন্য স্টেটে যায়, এরকম ভাবে চলতে থাকে। আচ্ছা, আরেকটু সার্কিট কানেকশন মানে এই কানেকশনগুলো সামান্য চেঞ্জ করলে, এটা যদি মনোস্টেবল হিসেবে ইউজ করা যায়, তাহলে মনোস্টেবলে কি হয়, একটা স্টেট স্টেবল থাকে, তারপর হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য আমি অন্য একটা স্টেটে যেতে পারি। সো দিস ইজ আ স্কোয়ার ওয়েভ and this is a pulse. সুতরাং ফাংশন জেনারেটরে যদি মাল্টি ভাইব্রেটর ইউজ করা হয়, ভোল্টেজ কম্পারেটরের মানে ডিটেলসটা আগের দিন বলেছিলাম, ভোল্টেজ কম্পারেটর দিয়ে অবশ্যই স্কোয়ার ওয়েভ তৈরি করা সম্ভব, কিন্তু পয়েন্ট হচ্ছে যদি মাল্টি ভাইব্রেটর থাকে ফাংশন জেনারেটরের মধ্যে, তাহলে দ্যাট ক্যান বি ইউজড টু গেট আ স্কোয়ার ওয়েভ as well as a pulse. এটা গেল স্কোয়ার ওয়েভের ব্যাপার। আচ্ছা, এবার ট্রায়াঙ্গুলার ওয়েভ পেতে গেলে কি করতে হবে, স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গেল পাওয়া যায়, এটা আমরা দেখেছি। তাহলে মাল্টি ভাইব্রেটরের যে আউটপুট, সেটাকে ওরা নিয়ে গেছে ইনপুটে বাই আ কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই সোর্স। তার মানে এই আউটপুটটা এই ইন্টিগ্রেটরের ইনপুটে ঢুকছে। ইন্টিগ্রেটর, তাহলে ইন্টিগ্রেটরের যে আউটপুট, সেটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হিসেবে চলে আসছে। আবার ইন্টিগ্রেটরের আউটপুট যখন ভোল্টেজ কম্পারেটরে চলে আসছে, তখন সেটা একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করছে, কেননা আরবিট্রারি যে কোনো ধরনের ওয়েভ ফাংশন ওয়েভ থেকেই স্কোয়ার ওয়েভ তৈরি করা সম্ভব বাই ইউজিং আ ভোল্টেজ কম্পারেটর। হয়ে গেল। এবার সাইন ওয়েভ, সাইন ওয়েভের সময় আমি কি করব, এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভটা পেলাম, সেটাকেই উপর নিচে কাটছাট করে রেজিস্ট্যান্স এবং ডায়োড ইউজ করে শেপিং করে আমি স্কোয়ার ওয়েভ পাবো। তাহলে এই হচ্ছে দিস ইজ আওয়ার ব্লক ডায়াগ্রাম অফ ফাংশন জেনারেটর। আচ্ছা, এর মধ্যে অনেক কিছু বলে দিলাম, এগুলো নিয়ে আরেকটুখানি ডিটেলস বলতে হবে। Okay, this is not a good example of multivibrator. আচ্ছা, ঠিক আছে, বলছি এটাও এক ধরনের মাল্টিভাইব্রেটর সার্কিট। ঠিক আছে, মাল্টিভাইব্রেটর মানে হচ্ছে সামথিং দ্যাট ক্যান জেনারেট আ স্কোয়ার ওয়েভ। Any sort of square wave generator is called a multivibrator. এখন মাল্টিভাইব্রেটর আমি IC 555 দিয়েও তৈরি করতে পারি। এই যে মাল্টিভাইব্রেটরটা আমি IC 555 দিয়েও তৈরি করতে পারি। IC 555 এর ভেতরে কি থাকে যেটা বলছিলাম, বেসিক্যালি IC 555 ইজ আ এরকম একটা হাতের নখের সাইজের, যাতে কিনা 8টা পিন থাকে, 1 2 3 4 5 6 7 8, 8টা পিন, 8টা পিনে আলাদা আলাদা ফাংশন আছে। যেমন কিরকম, যেমন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর পিন যেটা, সেটা গ্রাউন্ডে দিতে হয়। 8 নম্বর পিনে পাওয়ার সাপ্লাই দিতে হয়, যেটা দিয়ে মাল্টিভাইব্রেটরটা নিজে কাজ করবে। 4 আর 8 একই সঙ্গে কানেক্টেড। এরপর কি, এই দুটো পিন খুব ইম্পর্টেন্ট, 7 এবং 6। 6 নম্বর পিন is called the threshold pin and 7 নম্বর পিন is the discharge pin। 6 এবং 7 এই দুটো পিনের সঙ্গে একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে। এই ক্যাপাসিটরটাই মাল্টিভাইব্রেটরের আসল কাজটি করে। ঠিক আছে, এখন ডিসচার্জ পিনের মাধ্যমে ক্যাপাসিটর ডিসচার্জ হয়, আর ভিসিসির মাধ্যমে RA রেজিস্ট্যান্সের দ্বারা ক্যাপাসিটরটা চার্জ হয়। ক্যাপাসিটরটা sometimes it is charged and sometimes it is discharged. কখন চার্জ হবে আর কখন ডিসচার্জ হবে সেটা এটার ভেতরের ইন্টারনাল সার্কিটরি দিয়ে ঠিক হয়, এবং চার্জিং এর সময় একরকম আউটপুট পাওয়া যাবে, ডিসচার্জিং এর সময় একটা অন্য কিছু ঘটবে। দিস ইজ an example of monostable multivibrator, অর্থাৎ কি বাইরে থেকে ট্রিগার দেওয়ার জায়গা থাকতে হবে। বাইরে থেকে যখন এখানে ট্রিগার ইনপুট দেব, তখন
পালসটা তৈরি হবে, কিছুক্ষণ পরে পালসটা একা একাই নেমে আবার আগের জায়গায় পুরো জিনিসটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, ক্যাপাসিটরের অন্য প্রান্তটা 5 নম্বরে দেওয়া আছে আর আউটপুট ভোল্টেজটা আমি 3 থেকে পাচ্ছি। তো এগুলো সবই ছিল বাইরের সার্কিট। এবার এই 555 যে এই যে ব্লকটা, এই ব্লকটার মধ্যে কি থাকে যার ফলে এত কিছু ঘটনা ঘটে? ব্লকটার মধ্যে আছে একটা আরএস ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ ব্যাপারটা কি? ফ্লিপ ফ্লপ ব্যাপারটা হচ্ছে সার্টেন 1 বিট মেমোরি ডিভাইস। ফ্লিপ ফ্লপও অনেক বেসিক কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। যাই হোক, ফ্লিপ ফ্লপের কাজ হলো হয় 0 নতুবা 1 যে কোনো একটা বিটকে স্টোর করা, যে কোনো একটা বিটকে। ঠিক আছে, এটা কিভাবে করে সেটা আরো মানে সেটা আরো অনেক ডিটেলস, সেই ডিটেলস আমি এখন যাব না। তো বিটকেও স্টোর করে, কিরকম ভাবে স্টোর করে, যেমন এখানে ট্রুথ টেবিলটা দেখ। আচ্ছা, কিভাবে করে সেটা হচ্ছে বিভিন্ন লজিক গেট ইউজ করে। এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের বেসিক মানে সার্কিট। যাই হোক, এসআর ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে আমি যদি এস এর জায়গায় 1 আর আর এর জায়গায় 0 দিই, এটার মানে হচ্ছে ফ্লিপ ফ্লপকে সেট করা, সেট এবং রিসেট। ওকে, আরেকটা হলো কি কমান্ড, এস এর জায়গায় 0 এবং আর এর জায়গায় 1, এটার মানে হচ্ছে ফ্লিপ ফ্লপকে রিসেট করা। ক্লিয়ার? তো এই ন্যান্ড গেট দিয়ে ফিডব্যাকটা এমন ভাবে দেওয়া আছে যাতে সেট এস এর জায়গায় যদি 1 দেওয়া হয় তাহলে কিউটা উইল বি 1, আর যদি রিসেটের জায়গায় 1 দেওয়া হয় তাহলে কিউটা উইল বি 0। এইটুকুই মাথায় রাখা সাফিসিয়েন্ট যে ইফ উই set the flip flop then q is 1, if we reset the flip flop then q is 0. In this method SR flip flop can store a particular bit. এবার IC555 এর মধ্যে কি করা হয়, একটা SR flip flop থাকে, এছাড়া থাকে দুটো কম্পারেটর। SR flip flop এর ইনপুটটা একটা কম্পারেটরের আউটপুট থেকে আসে। তারপর কি করা হয়, এই যে কম্পারেটর আছে, কম্পারেটর মানে কি সবসময় একটা রেফারেন্স ভোল্টেজ থাকতেই হবে, একটা কোনো রেফারেন্স ভোল্টেজের সঙ্গে কম্পেয়ার করে কম্পারেটর একটা আউটপুট দেয়। এই রেফারেন্স ভোল্টেজটা ফার্স্ট কম্পারেটরের ক্ষেত্রে নেগেটিভ টার্মিনালে থাকে এবং সেকেন্ড কম্পারেটরের ক্ষেত্রে পজিটিভ টার্মিনালে থাকে। এটা হচ্ছে দুটোর ডিফারেন্স। এখন এই যে রেজিস্ট্যান্স উপরে, এবার এখানে কত ভোল্টেজ দেওয়া আছে, উপরে ভিসিসি আছে এবং এই পুরো ভিসিসি ভোল্টেজটা ডিস্ট্রিবিউটেড আছে অ্যামাং 3 ইকুয়াল রেজিস্ট্যান্স। এটা আর এবং এটাও আর, তিনটেই আর। সুতরাং voltage at this point is 2 VCC by 3 and voltage at this point is VCC by 3. ঠিক আছে, তাহলে দুটো কম্পারেটর, প্রথম জন 2 VCC by 3 এর সঙ্গে কম্পেয়ার করছে, দ্বিতীয় জন VCC by 3 এর সঙ্গে কম্পেয়ার করছে।
আচ্ছা, এরপর কি আছে, এটা ক্যাপাসিটরের ব্যাপার বলেছিলাম। এই ক্যাপাসিটরের সঙ্গে কি কি অ্যাসোসিয়েটেড আছে, একটা আছে থ্রেশহোল্ড পিন নাম্বার 6, আর একটা ছিল ডিসচার্জ পিন। ক্যাপাসিটর চার্জিং হয় এই আর এ রেজিস্ট্যান্সের মাধ্যমে, ক্যাপাসিটর ডিসচার্জ হয় এই ট্রানজিস্টরের মাধ্যমে। ঠিক আছে, এখন হাউ ডাজ ইট ওয়ার্ক? খুব সুন্দর মেকানিজমটা। ধরা যাক আমি ট্রিগার পালস দিয়ে এই 2 নম্বর পয়েন্টটাকে সাময়িকভাবে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এখানে। ধরা যাক আমি এখানে আচ্ছা নেগেটিভ প্লাস ভিসিসি, আচ্ছা ঠিক আছে। বেসিক্যালি এখানে যে সার্কিটটা বা যেরকম বলেছে সেটা দিয়েই বলছি। এখানে ট্রিগার ইনপুটটা কিরকম একটু লক্ষ্য কর। ট্রিগার ইনপুটটা হচ্ছে এই যে সবসময় ভিসিসি ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট থাকে, তারপর যেই মুহূর্তে আমি ট্রিগার পালস অ্যাপ্লাই করি সেই মুহূর্তে এটা ভিসিসি বাই 3 এর থেকেও কম হয়ে যায়। এই ভিসিসি বাই 3 এর থেকে কম হচ্ছে কিনা এটা কেন ম্যাটার করছে, কেননা পজিটিভ টার্মিনালে আমি অলরেডি ভিসিসি বাই 3 দিয়ে রেখেছি। দেয়ারফোর নর্মাল সিচুয়েশনে যেহেতু এখানে ভিসিসি দেওয়া আছে, হঠাৎ করে যদি আমি এটাকে ভিসিসি বাই 3 এর থেকে কমিয়ে দিই, তাহলে এই যে 2 নম্বর কম্পারেটর আছে, কম্পারেটর নাম্বার 2, সেখানে পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা বেশি হয়ে যাচ্ছে, কারণ নেগেটিভ টার্মিনালটাকে আমি ভিসিসি বাই 3 এর থেকে নিচে নামিয়ে দিয়েছি। যেহেতু পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা বেশি হয়ে যাচ্ছে, তাই দ্য আউটপুট ইজ 1, অর্থাৎ রিসেট, দ্য সিস্টেম ইজ বিং রিসেট। রিসেট হলে কি হয়, কিউটা 0 হয়। সো কিউ ইজ 0। কিউ যদি 0 হয় তাহলে এটা ট্রানজিস্টরে আটকানো আছে, তাহলে ট্রানজিস্টর ইজ নাও কাট অফ। ট্রানজিস্টর যদি কাট অফ হয় তাহলে ক্যাপাসিটর ক্যান নট ডিসচার্জ। কেননা ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে হলে কোন পাথে করবে, সোজা উঠবে, এরকম আসবে, এসে গ্রাউন্ডে যাবে। ক্যাপাসিটর ডিসচার্জ করতে হলে ওকে গ্রাউন্ডে যেতে হবে, কিন্তু ট্রানজিস্টর যদি কাট অফ থাকে তাহলে এই ট্রানজিস্টরটা কাজ করছে না, অর্থাৎ এখানে কোনো রকম গ্রাউন্ডিং হচ্ছে না। এর ফলে দ্য ক্যাপাসিটর ক্যান নট ডিসচার্জ। তাহলে ডিসচার্জ যখন হচ্ছে না তাহলে ক্যাপাসিটরটা নিশ্চয়ই চার্জ হবে। দ্য ক্যাপাসিটর উইল চার্জ। এইবার ক্যাপাসিটর চার্জ হতে শুরু করলো, কিন্তু সমস্যা কি, ক্যাপাসিটরটা অলরেডি উপরের কম্পারেটরের পজিটিভের সঙ্গে অ্যাটাচ আছে। ঠিক আছে, তাহলে যখন ট্রিগার পালস দেওয়া হলো তখন কিউটা কি হলো, 0 হলো। যেই মুহূর্তে আমি ট্রিগার পালস দিলাম তখন কিউ হচ্ছে 0 এবং কিউ বার হচ্ছে 1। এই কিউ বারটাই আমার আউটপুট। সুতরাং ট্রিগার পালস অ্যাপ্লাই করেছি এবং আউটপুটে আমি 1 পেয়েছি। প্রশ্ন হলো এই স্টেটটা কি পার্মানেন্টলি থেকে যাবে? উত্তর হচ্ছে পার্মানেন্টলি থাকবে না। হোয়াই? বিকজ ক্যাপাসিটরটা কন্টিনিউয়াসলি চার্জ হচ্ছে। চার্জ হতে হতে যেই মুহূর্তে ও 2 ভিসিসি বাই 3 এর থেকে বড় হয়ে যাবে, হিয়ার 2 ভিসিসি বাই 3 এর থেকে বড় হয়ে যাবে, সাথে সাথে এই কম্পারেটরে পজিটিভ আউটপুট হয়ে যাবে এবং তখন it will become 1 and now it will become 0.
এটা তো জিরো হয়েই গেছে, কারণ ট্রিগার পালস তো অ্যাপ্লাই হয়ে এটা আবার ভিসিসি তে চলে এসেছে, ফলে এটা এখন জিরো হয়ে গেছে, আর এটা এখন 1 হয়ে গেছে। 1 মানে সেট, সেট হলে কিউ ইকুয়াল টু 1 হয়। সো নাও কিউ ইজ ইকুয়াল টু 1 এবং কিউ বার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমি আবার আমার পুরাতন স্টেটে ফিরে চলে এসেছি। কিউ যেই 1 হয়ে গেল, অমনি এই ট্রানজিস্টরটা কাট অফের বদলে অ্যাক্টিভ বা স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। স্যাচুরেশন রিজিয়নে আসা মানে এই ট্রানজিস্টর এখন কাজ করছে, সুতরাং ক্যাপাসিটর উইল স্টার্ট টু ডিসচার্জ বাই দিস ট্রানজিস্টর। তাহলে মূল জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে? মূল জায়গাটা হলো মূল জায়গা হলো দুটো কম্পারেটর, যারা সেট বা রিসেট এই জিনিসটাকে কন্ট্রোল করছে। কম্পারেটরের রেফারেন্স লেভেলটা ফিক্স করা আছে, আর কাকে কম্পেয়ার করা হচ্ছে সেই ব্যাপারটা ফিক্স করা নেই। একটা কম্পারেটরের ক্ষেত্রে আমি হয় আমি ভিসিসি রাখছি, বা মাঝে মাঝে চেঞ্জ করে আমি ট্রিগার মারছি, সুইচ। আরেকটা কম্পারেটরের ক্ষেত্রে আমি ইনপুট ভোল্টেজটা হিসাবে কাকে ব্যবহার করছি? একটা ক্যাপাসিটরের ভোল্টেজকে ব্যবহার করছি। এই ক্যাপাসিটর যেমন যেমন চার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, তেমন তেমন রিসেট বা সেট কমান্ড যাচ্ছে, এবং সেই অনুযায়ী রিসেট হলে কিউ 0 হচ্ছে আর সেট হলে কিউ 1 হচ্ছে। এখান থেকে মাল্টিভাইব্রেটরের আউটপুট আমরা পাচ্ছি। এইটা যেটা বললাম সেটা মনোস্টেবল। মনোস্টেবল হলে কি হয়? ট্রিগার পালস অ্যাপ্লাই করলে পালস ভোল্টেজ পাওয়া যায়। এই জিনিসটাকেই অ্যাস্টেবল কানেকশনেও কানেক্ট করা যায়, তখন সেটা তোকে একটা স্কোয়ার ওয়েভ দেবে। ওকে, আচ্ছা, so this was the pulse generator and also the square wave generator. তবে স্কোয়ার ওয়েভ জেনারেটরের ক্ষেত্রে তোরা যদি মাল্টিভাইব্রেটরের ঝামেলায় না যেতে চাস, তাহলে এই সিম্পল সার্কিটটাও ইউজ করতে পারিস। এখানটাতে কি করেছে? অপ অ্যাম্প যার পজিটিভ টার্মিনালে R1 রেজিস্ট্যান্স ঠিক আছে, সেটা অসুবিধা নেই, কিন্তু পজিটিভ টার্মিনালে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স অ্যাড করেছে, নেগেটিভ টার্মিনালেও একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স অ্যাড করেছে। তাহলে নেগেটিভেও একটা ফিডব্যাক আছে, ফিডব্যাক মানে আউটপুট থেকে যা ইনপুটে যায় সেটাই ফিডব্যাক। তাহলে এক্ষেত্রে আউটপুট থেকে ইনপুটে এসেছে নেগেটিভের ক্ষেত্রে এবং পজিটিভের ক্ষেত্রে। সো this square wave generator has both positive and negative feedback. উপরন্তু নেগেটিভ টার্মিনালে একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর ছাড়া কিন্তু স্কোয়ার ওয়েভ জেনারেট করা মুশকিল, কারণ স্কোয়ার ওয়েভ মানে তোকে হয় একটা লোয়ার ভোল্টেজ নয় একটা আপার ভোল্টেজ। তা ভোল্টেজ কখন নিচে যাবে কখন উপরে যাবে এইটা কিন্তু ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এই জিনিসটার হেল্প না নিলে এই ব্যাপারটাকে মানে অটোমেটিক্যালি কন্ট্রোল করা মুশকিল। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? প্রথমে ইনভার্টিং টার্মিনাল ইজ অ্যাট জিরো পোটেনশিয়াল, the inverting terminal, ঠিক আছে? The inverting terminal is grounded, একদম শুরুতে ইনিশিয়াল কন্ডিশনে it has zero potential and the input at the non-inverting terminal has certain potential V1. oh sorry, উল্টো দেখাচ্ছিলাম, এটা ইনভার্টিং টার্মিনাল। তাহলে প্রথমে এইটা 0 ভোল্টেজে আছে এবং এটা একটা নির্দিষ্ট V1 ভোল্টেজে আছে। এর ফলে potential difference between the two input terminal is only V1। মানে আমি যদি কম্পারেটরের কথাটা ভাবি, তাহলে এখানে V1 আছে আর এখানে 0 আছে, বোঝা গেল? তাহলে এখানে যেহেতু V1 আছে তাহলে এটা পজিটিভ স্যাচুরেশনে যাবে, সুতরাং প্লাস V স্যাট হয়ে যাবে। মানে একদম ইনিশিয়াল কন্ডিশনে
ভোল্টেজ উইল বি প্লাস ভিসেট। এরপর এই প্লাস ভিসেটকে আমি নেগেটিভ টার্মিনালে অ্যাপ্লাই করছি, মানে এখানে তো আমি আউটপুটে প্লাস ভিসেট পেলাম, এই প্লাস ভিসেটটা নেগেটিভ টার্মিনালে আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার ফলে the capacitor will start to charge। এর ফলে নেগেটিভ টার্মিনালের ভ্যালুটা বাড়তে থাকবে। so capacitor is being charged by Vsat। এর ফলে ভিসির ভ্যালু বাড়তে থাকে, ভিসির ভ্যালু বাড়তে বাড়তে যখনই V1 এর থেকে বড় হয়ে যাবে, বেশি ঘেঁষাঘেঁষি হচ্ছে, কিভাবে লিখবো, যখন এটা V1 এর থেকে বড় হয়ে যাবে তখন কি হবে, নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে অপারেটরের আউটপুটটা নেগেটিভ টার্মিনালে চলে যাবে। so it will become minus Vsat। এটার সার্কিটটা ওইটার থেকে সিম্পল। আচ্ছা, এবার যখনই মাইনাস ভিসেট হয়ে যাবে, again it becomes minus ভিসেট। সঙ্গে সঙ্গে কি হবে, পজিটিভ ভোল্টেজ দিয়ে চার্জ হচ্ছিল, এখন সেই ভিসি ইনক্রিজ করছিল, এখন ভিসিটা আবার ডিক্রিজ করতে শুরু করবে, তাহলে ভিসি ডিক্রিজ করতে করতে আবার একটা সময় এটা V1 এর থেকে কমে যাবে, ইট উইল বিকাম লেস দ্যান V1। যখন এটা মাইনাস ভিসেট দিয়ে চার্জ হচ্ছে তখন ইট উইল বিকাম লেস দ্যান V1। তখন আবার V1 এর থেকে কম হওয়া মাত্র V1টা যেহেতু এই পজিটিভ টার্মিনালে আছে, তাহলে আউটপুটটা আবার প্লাস ভিসেটে চলে আসবে, অর্থাৎ অটোমেটিক্যালি স্কোয়ার ওয়েভ চলতে থাকবে, যেটা প্লাস ভিসেট মাইনাস ভিসেটের মধ্যে ফ্লাকচুয়েট করবে। তাহলে এইভাবে এই সার্কিট দিয়েও স্কোয়ার ওয়েভ তৈরি করা যায়, আবার মাল্টিভাইব্রেটর IC555 দিয়েও করা যায়, তবে পালস জেনারেটর হিসেবে তোকে মাল্টিভাইব্রেটরই ইউজ করতে হবে। নেক্সট হলো হাউ টু শেপ আ ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম ইনটু আ স্কোয়ার সাইন ওয়েভ। সোজা কথা, মাথাটাকে একটু চেঁচে দিতে হবে পেন্সিল কাটার মতো। কিভাবে, এটার প্রসেসটাও বেশ ইন্টারেস্টিং। দেখ, অরিজিনাল ভোল্টেজ হচ্ছে এই ডটেড লাইনটা, যেটা কিনা 0, তারপর সোজা উঠে গেছে, রেড দিয়ে লিখেছি 1.5, তারপর আবার নেমেছে। এটাকে আমি একটুখানি ভোঁতা করতে চাইছি। কিরম করতে চাইছি তাহলে, যখন অরিজিনাল ভোল্টেজ 1 ভোল্ট, অর্থাৎ আমার ইনপুট ভোল্টেজ আর কি, ইনপুটে আমি যখন দিচ্ছি 1 ভোল্ট, তখন আউটপুটে আমি একটু কম কিছু চাইছি, ধরা যাক 0.866। আর ইনপুটে আমি যখন দিচ্ছি 1.5 ভোল্ট, তখনও আমি আউটপুটে একটা কম কিছু করতে চাইছি। কিভাবে কমানো যাবে আউটপুট ভোল্টেজটা? হাউ, কি করব, এরকম একটা সার্কিট যার এদিকে পজিটিভ ইনপুট আর এখানে তো আউটপুট টার্মিনাল, মাঝখানটাতে আমি দুটো স্টেজে, আমি তো দুটো স্টেপ সিলেক্ট করলাম, একটা স্টেপে আমি 1 এর বদলে 0.866 করব, আর একটা স্টেপে আমি 1.5 এর বদলে 1 করব। তাই আমি এখানে দুটো ব্রাঞ্চ অ্যাড করেছি। এই দুটো ব্রাঞ্চে আমি কি করেছি, দুটো ডায়োড রেখেছি, যারা বাই ডিফল্ট রিভার্স বায়াসে আছে। দেখতেই পাচ্ছিস এন সাইডটা পজিটিভ ভোল্টেজের সঙ্গে অ্যাটাচ আছে, সো দে আর বাই ডিফল্ট আন্ডার রিভার্স বায়াস। এখন যখন ডায়োডগুলো রিভার্স বায়াসে আছে, তখন এই ব্রাঞ্চ দুটো কোনোটাই কাজ করছে না, এবং তাহলে 0. তাহলে ইনিশিয়ালি কি হবে, আউটপুট আর ইনপুট সেম হবে, কেননা মাঝের ব্রাঞ্চগুলো তো কিছু নেই, মানে বুঝতে পারলাম, মাঝখানটা কিছু নেই, মাঝখানটা নাথিং, তাহলে ইনপুটে যা পাচ্ছি আউটপুটে সেটাই পাচ্ছি। কিন্তু যেই না 0.5 ক্রস করে গেল, সঙ্গে সঙ্গে কি হলো, 0.5 এর থেকে বেশি হয়ে যাওয়া মানে কি, এই ডায়োডটা এখন
চলে এসেছে ফরওয়ার্ড বায়াসে। কেননা সাপোজ এখানে 0.6 ভোল্ট আছে, তাহলে কি হলো, এটা এফেক্টিভলি তো পি সাইডটা পজিটিভ হয়ে গেল, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে এলো। এখন এ কাজ করতে শুরু করবে, তা ও যদি এখন কাজ করতে শুরু করে তাহলে ওর বর্তমান ভোল্টেজটা কত হবে, তাহলে এখন 2.73 ওহম এই রেজিস্ট্যান্সটা আছে। ক্লিয়ার? তাহলে ওর ভোল্টেজ, so the voltage is 0.5, এটা তো অরিজিনালটা ছিল, প্লাস v মাইনাস 0.5, মানে ইনপুট ভোল্টেজ যা দিয়েছে সেটা মাইনাস 0.5 ইন্টু ইন্টু R1 ডিভাইডেড বাই 1 প্লাস R1। কেন? মনে রাখতে হবে এই ব্রাঞ্চটা কিন্তু এখনো কাজ করছে না। আমার কার্সারটা দেখতে পাচ্ছিস তো? সেকেন্ড যে ব্রাঞ্চটা সেটা কিন্তু এখনো কাজ করছে না, তাহলে শুধু এই ফার্স্ট ব্রাঞ্চটাই কাজ করছে। তাহলে এখানে একটা 1 ওহম রেজিস্ট্যান্স আছে, এটা 1 ওহম, আর এখানে 2.73 ওহম। 2.73টা কিভাবে সিলেক্ট করেছি? ক্যালকুলেশন করে। আমি আউটপুট কি চাইছি, মানে আমার আউটপুটটা এখন কি হবে, 0.5 প্লাস v মাইনাস 0.5 ইন্টু R1 বাই 1 প্লাস R1। এবার আমি কি চাই, v 1 ভোল্ট হলে v আউটপুটটা 0.866 ভোল্ট, এইটা আমি চাই। তাহলে সেই ভ্যালুটা আমি এখানে পুট করে দেব। পুট করলে আমি R1টা 2.73 ওহম পাবো। একই প্রসেসে নেক্সট স্টেপ আমার কি, 0.866 ভোল্ট যখন ক্রস করবে তখন আমি আরেকবার বাঁকাতে চাই, মানে আমি এখানে দুবার বাঁকাচ্ছি। হ্যাঁ, একবার 0.5 এর পরে একবার বাঁকাচ্ছি এবং আরেকবার 0.866 এর পরে একবার বাঁকাচ্ছি। তাহলে যার পরে বাঁকাতে চাইছি সেই ব্যাটারিটাই আমাকে এখানে কানেক্ট করতে হবে, তাই আমি 0.55 আর 0.866 ভোল্ট এদেরকে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, ক্লিয়ার? এবার 0.55 থেকে 0.866 এইটুকুর মধ্যে কোন ইকুয়েশনটা কাজ করছে, এই ইকুয়েশনটা কাজ করছে। এই ইকুয়েশনটা কাকে স্যাটিসফাই করছে, না 0.866 ভোল্টকে স্যাটিসফাই করছে, যখন এখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে। তাই আমি এখানে এই এন্ড পয়েন্টের ভ্যালুটাকে বসিয়ে আমি R1 2.73 পেলাম। এরপর আমার নেক্সট কি টার্গেট, 0.866 কে যখন ক্রস করে যাচ্ছে তার পরবর্তী টার্গেট হচ্ছে কি 1.5 কে কমিয়ে 1 এ আনবো। তাহলে আবার আমি এখানে 0.866 ভোল্ট ব্যাটারি রাখলাম। তাহলে 0.866 কে যেই মুহূর্তে ক্রস করে এখানটা সাপোজ 0.9 ভোল্ট হলো, তখন এটা কাজ করতে শুরু করলো, তখন এ কাজ করছে 0.42 ওহম, মানে এই ব্রাঞ্চটা এখন কাজ করছে। তাহলে এর জন্য আবার আউটপুট ভোল্টেজের একটা চেঞ্জ হবে। আউটপুট ভোল্টেজের চেঞ্জটা কি হবে, 0.866 ভোল্ট প্লাস ইনপুট ভোল্টেজ মাইনাস 0.866 ইন্টু এখানে একটা রেজিস্ট্যান্স আছে R2, তার সঙ্গে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2.73 ওহম, এটা প্যারালালে আছে, এবং তার সঙ্গে 1 ওহম। তাহলে একটা সিরিজে আছে এবং দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এইটা হচ্ছে আমার বর্তমান সার্কিট, এবং স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এখানে নয়, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 0.866 ভোল্ট। এর উপরে কিছু একটা অ্যাড হবে, সেইটা কতটা অ্যাড হবে সেটা আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এটা যদি 2.73 ওহম হয়, আর এখানে আমি তাহলে কত রেজিস্ট্যান্স দেবো, এটা R2 আর এখানে 1 ওহম আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেইটাকে ক্যালকুলেট করে, এফেক্টিভ ভোল্টেজ হচ্ছে V মাইনাস 0.866, সেইটাকে ক্যালকুলেট করে তোরা এটা
কমপ্লিট করবি, করে শো দ্যাট দ্য সিলেক্টেড রেজিস্ট্যান্স ইজ 0.42 ওহম। তাহলে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি পুরোটাই আমাদের হাতে। মেন থিওরিটা কি, এরকম ট্রায়াঙ্গেল, এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য বলছি। এটাকে আমি আমার খুশি মতন বাঁকাতে চাই। ধরা যাক এই পর্যন্ত আমি এরকম রাখতে চাই, এই পর্যন্ত, তারপর আমি এটাকে এরম করতে চাই, তারপর আমি এটাকে আরেকটু এরম করতে চাই, তারপর আমি এটাকে আরেকটু এরম করতে চাই। তাহলে এই যে 3 বার বাঁকাচ্ছি, এই 3টে ভোল্টেজ আমাকে মার্ক করতে হবে এবং সার্কিটে এই 3টে ব্যাটারি আমাকে কানেক্ট করতে হবে। এরপর আমাকে রিভার্স বায়াসে রাখতে হবে যাতে এই ভোল্টেজ রিচ না করা পর্যন্ত ইনপুটে যা আছে আউটপুটে সেটাই আসে। তারপর যেই না এই ভোল্টেজ রিচ করে গেল তখন একটা একটা করে ব্রাঞ্চ অ্যাক্টিভ হচ্ছে। প্রথমে এইটা অ্যাক্টিভ হচ্ছে, যখনই ও অ্যাক্টিভ হবে তখন এই রেজিস্ট্যান্সটা ঢুকে যাবে, যখন ও অ্যাক্টিভ হবে আরেকটু হায়ার ভোল্টেজে তখন এখানকার রেজিস্ট্যান্সটা ঢুকে যাবে, তারপর আরেকটু হায়ার ভোল্টেজে এখানকার রেজিস্ট্যান্সটা ঢুকে যাবে। তাহলে প্রতি মুহূর্তে সার্কিট চেঞ্জ হচ্ছে। এই পয়েন্ট পর্যন্ত সার্কিটটা ছিল ভিআই ভি আউটপুট এই পয়েন্টে, কিন্তু এই পয়েন্টে মানে এই পয়েন্ট ক্রস করার পর রাদার এই রিজিয়নে এসে সার্কিটটা হয়ে গেল রেজিস্ট্যান্স। এই রিজিয়নে এসে সার্কিটটা হয়ে গেল কি আরো একটা রেজিস্ট্যান্স, এবং তারপর এই পয়েন্টটা ক্রস করার পর এই রিজিয়নে এসে সার্কিটটাতে আরো একটা রেজিস্ট্যান্স ঢুকলো। একটা একটা করে ডায়োড অ্যাক্টিভ হচ্ছে বলে একটা একটা করে রেজিস্ট্যান্স ঢুকছে, এবং প্রত্যেক মুহূর্তে ভোল্টেজের ইকুয়েশনটা চেঞ্জ হবে। আর আমি রেজিস্ট্যান্সও আমি সিলেক্ট করব, এই ব্যাটারিও আমি সিলেক্ট করব, ফলে কোনটা কেমন ভাবে বাঁকবে সেটাও আমি ডিসাইড করব। এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য করলাম। নেগেটিভ হাফ সাইকেলের সময় ডায়োডগুলো উল্টে যাবে, এবং ডায়োডকে সবসময় রিভার্স বায়াসে রাখতে হবে, তাই নিচের ব্যাটারিটাও উল্টে যাবে। দিস ইজ হাউ ডায়োড রেজিস্ট্যান্স সার্কিট, এবং যত বেশি তুই এরকম স্টেপ ইউজ করবি তত সুন্দরভাবে বাঁকবে। মানে আমি একটা ট্রায়াঙ্গেলের এটাকে মাত্র 2 বার বাঁকালাম, তাহলে তো জিনিসটা এরম হলো, কিন্তু ছোট 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 স্টেপে তুই যদি বাঁকাস তাহলে জিনিসটা একটা সুন্দর সাইন ওয়েভ হবে। So diode resistance circuit can shape a triangle wave into a sinusoidal wave. So this was function generator. আরেকটা ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট কি এই রিলেটেডই, সেটা হচ্ছে ওয়েভ অ্যানালাইজার। ওয়েভ অ্যানালাইজার কি করে, একটা যে কোনো ওয়েভ ফর্ম, মানে এমনি যেমন সাইন ওয়েভ মানে তার মানে আমি এখানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে, একটা পার্টিকুলার সাইন ওয়েভ 1 হার্টজ হতে পারে, 1.5 হার্টজ হতে পারে ইত্যাদি। কিন্তু অনেক সময় কি হয়, এরকম হয় না, ওয়েভটা হয়তো এরকম একটা কিছু, এর মধ্যে অনেক কম্পোনেন্টস আছে, বা ইনফ্যাক্ট একটা স্কোয়ার ওয়েভ মানে কিন্তু ইট ক্যান বি, মানে স্কোয়ার ওয়েভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভের সুপারপজিশন। তাহলে এমন অনেক কমপ্লিকেটেড ওয়েভ থাকতে পারে যার মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টস আছে। তো বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের কার অ্যামপ্লিটিউড কত সেইটা বোঝার জন্য যে ইকুইপমেন্ট ইউজ করা হয় সেটাকে বলে ওয়েভ অ্যানালাইজার। ওয়েভ অ্যানালাইজার কি করে, একটা ইনপুট দেওয়া হলো যার মধ্যে অনেক ফ্রিকোয়েন্সি আছে, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 এটসেট্রা। প্রথমে একটা সার্কিটে ওটাকে দেওয়া হয় যার মধ্যে একটা ক্যাপাসিটর আছে এবং একটা ইন্ডাক্টর আছে। যে কোনো ক্যাপাসিটর ইন্ডাক্টর ওলা সার্কিট ইজ আ রেজোনেন্স সার্কিট। রেজোনেন্স সার্কিট মানে কি, ওই সার্কিটের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকে which is equal to 1/√CL। এখন ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করে ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট। এবার আমি বাইরে থেকে যে ওয়েভটা দিয়েছি তার মধ্যে মনে কর 10 কিলোহার্টজ, 1 কিলোহার্টজ আর
15 কিলোহার্টজ, এই তিনটে ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট আছে। আমি যদি রেজোনেন্স সার্কিটের এল আর সিটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করি যাতে ওমেগা ইকুয়াল টু 1 কিলোহার্টজ হয়, তাহলে 10 আর 15 এই দুটো কম্পোনেন্ট সার্কিটের মধ্যে দিয়ে আর পাস করবে না, বা করলেও খুব কম অ্যাম্পলিটিউডে পাস করবে। আর 1 কিলোহার্টজের যে কম্পোনেন্টটা আছে সেটার অ্যাম্পলিটিউডটা অনেক বেড়ে যাবে। রেজোনেন্সের বাংলাটা কি যেন অনুরণন মনে হয়, ঠিক আছে। যদি বাইরে থেকে প্রযুক্ত সিগন্যালের কম্পাঙ্ক সার্কিটের নিজস্ব কম্পাঙ্কের সঙ্গে সমান হয়, তাহলে ওই কম্পাঙ্কটা প্রচন্ড বেশি বিস্তার নিয়ে আর কি প্রেজেন্ট থাকে ওই সার্কিটে। তাহলে এইভাবে দ্য প্রাইমারি ডিটেক্টর ক্যান সিলেক্ট আ পার্টিকুলার কম্পোনেন্ট। সিলেকশনের পর সেটাকে একটা রেকটিফায়ার সার্কিটে দিয়ে দেওয়া হয়। রেকটিফায়ার সার্কিট কি করে, এইরকম একটা ওয়েভকে এরকম করে, মানে দুটোকেই পজিটিভ সাইকেলে কনভার্ট করে, নেগেটিভকে পজিটিভ করে। তারপর তার আরএমএস ভ্যালু বার করা হয়। নেগেটিভকে যদি পজিটিভ না করতাম তাহলে আমি এই ভ্যালুটা 0 পেতাম, বুঝেছিস? অ্যাভারেজ ভ্যালু বের করতাম, 0 পেতাম। তো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যানালাইজ ভেরিয়াস কম্পোনেন্টস অফ আ ইনপুট ওয়েভ। Next, another equipment is very crucial, that is distortion analyzer. Distortion মানে হচ্ছে গিয়ে কিছু একটা মানে বিকৃতি। এবার তোদের মনে হতে পারে যে এটা একটা সুন্দর ওয়েভ আর এটা একটা সামান্য বিকৃত ওয়েভ, তাহলে ডিস্টরশন অ্যানালাইজার হয়তো এই বিকৃতিটা মাপবে, কিন্তু ডিস্টরশন অ্যানালাইজার ডাজ নট মেজার ডিস্টরশন। ও অ্যাকচুয়ালি কি মেজার করে, যেই ওয়েভটাকে আমি টেস্ট করতে চাইছি তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে অন্যান্য ফ্রিকোয়েন্সি গুলোর পাওয়ারটাকে মেজার করে। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে কিরকম, কোনো একটা ওয়েভের মধ্যে জেনারেলি যে ফ্রিকোয়েন্সি গুলো প্রেজেন্ট থাকে তাদের নেচারটা কেমন হয়। একটা ফ্রিকোয়েন্সি থাকে ওমেগা নট, আর একটা ফ্রিকোয়েন্সি থাকে 2 ওমেগা নট, তারপর থাকে 3 ওমেগা নট, 4 ওমেগা নট, 5 ওমেগা নট, এরকম। এই যে মানে একটা যেটা সব থেকে ছোট তার মাল্টিপলস, যেটা সব থেকে ছোট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তার যে মাল্টিপলস সেগুলোকে বলে হায়ার অর্ডার হারমোনিক্স। হলো, ডিস্টরশন কি করে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে যে হায়ার অর্ডার হারমোনিক্স গুলো আছে তাদের পাওয়ার মেজার করে। তাহলে একে বাদ দেওয়ার একটা মেথড দরকার। একে বাদ দেওয়ার জন্য ও একটা হাই পাস ফিল্টার ইউজ করে যেটা ওই ফ্রিকোয়েন্সিকে কেটে দেয়। হাই পাস ফিল্টার মানে কি, যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে বেশি হায়ার ফ্রিকোয়েন্সিকে যে পাস করায়, পাস দেয় না, তুই ট্রাফিক সিগনালে গাড়িকে পাস দিয়ে দেয়, ট্রাফিক সিগনালে এমনি গাড়ি চালাচ্ছে কেউ পাশের গাড়িকে পাস দিয়ে। হাই পাস মানে কি হায়ার ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করা। তাহলে যে 2 ওমেগা নট 3 ওমেগা নট এটা তো সব হায়ার ফ্রিকোয়েন্সি, তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে বাদ দিয়ে বাকি ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করিয়ে দেয়, করে তাদের পাওয়ারগুলোকে মেজার করে। জেনারেলি কিভাবে মেজার করা হয়, বিভিন্ন ধরনের রেজোনেন্স ব্রিজ দিয়ে, যেমন দিস টাইপ অফ ব্রিজ, দিস ব্রিজ ইজ অ্যাকচুয়ালি কল্ড উইন্স ব্রিজ। উইন্স ব্রিজ মানে কি, এটা ব্রিজই, 4টে হাত আছে এটা, তার মধ্যে একটা হাতে এলসি আছে, আবার সেই এলসি। যখনই আমি অ্যাকচুয়ালি ওমেগা সংক্রান্ত কিছু মানে হারমোনিক্স অ্যানালাইজ করব, তখনই আমাকে এল আর সি এর সাহায্য নিতে হবে। তাহলে আবার সেই রেজোনেন্সের কনসেপ্ট। অবশ্যই এখানে কাটিং এর ব্যাপার আছে, এটা ঠিক রেজোনেন্সের
রেজোনেন্সের ম্যাটার, না হোয়াটএভার, হ্যাঁ রেজোনেন্সেরই ম্যাটার এটা। তো এই ব্রিজটাকে ব্যালেন্স করতে হবে ফর দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওমেগা নট। এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্টটা আছে সেটা রেজোনেন্সের মাধ্যমে ওর পাওয়ারটা এখানেই খরচা হয়ে যাবে, ইট উইল বি ডিসিপেটেড ইন দ্য সার্কিট এলিমেন্টস, দিয়ে আউটপুট টার্মিনালের মধ্যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা বাদ দিয়ে বাকি কম্পোনেন্টগুলো অ্যাপিয়ার করবে, তারপর সেগুলোকে মেজার করতে হবে। আরেক ধরনের ব্রিজ দিয়েও এই কাজটা করা যায়, সেটা হচ্ছে ব্রিজ টি নেটওয়ার্ক। এখানে টেস্ট ওয়েভটা এখানে দেব, এখানে সার্কিটটা একটু আলাদা, ভেরিয়েবল রেজিস্ট্যান্স এল সি, এখানে কিন্তু এরা প্যারালাল আছে, এখানে এরা সিরিজে ছিল। ইউইন্স ব্রিজ মেথডে এরা সিরিজে থাকে এবং টি ব্রিজ টি নেটওয়ার্ক মেথডে এরা প্যারালালে থাকে। এখানেও একই ব্যাপার, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওলা যে কম্পোনেন্ট সেটা এল এবং সি এর মধ্যে ডিসিপেটেড হয়ে যায়, বাকি পাওয়ারটা আউটপুটে আসে, and like this we can test the distortion present in the wave. So that was the details of signal generator. পরের ক্লাসে ভাবছি মাল্টিমিটারটা পড়াবো, ঠিক আছে? ভালো করে পড়বি, কিছু অসুবিধা হলে বলবি। এটার বাংলা বই যে কোথায় পাবি আমার কোনো আইডিয়া নেই, দোকানে গিয়ে বা কাউকে সেটা বলে টলে দেখ, এইগুলোর জানি। হ্যাঁ বল, আরেকবার বল, শুনতে পেলাম না।